ওকে, আমরা আমাদের লাস্ট দুটি প্রবলেমে দেখেছি কিভাবে মুভিং লোডের কারণে আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বা পার্টিকুলার সাপোর্টে ম্যাক্সিমাম শেয়ার অথবা ম্যাক্সিমাম রিঅ্যাকশন বের করতে পারি। তো একইভাবে আমরা দেখবো এখন আমরা কোনো একটা স্ট্রাকচারের পার্টিকুলার একটা পয়েন্টে আমাদেরকে যদি ম্যাক্সিমাম মুভমেন্ট বের করতে বলে ডিউ টু মুভিং লোড, তাহলে আমরা সেটা কিভাবে বের করবো। তো সে সাপোজ এবি হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, যেটা সি পয়েন্টে আমাদেরকে ম্যাক্সিমাম মুভমেন্ট বের করতে হবে ডিউ টু মুভিং লোড। আচ্ছা, তো আমরা যদি বিমের পুরো লেন্থটাকে এল চিন্তা করি এবং এসি পোর্শনের লেন্থটাকে স্মল এ দ্বারা ডিনোট করি, তাহলে আমাদের এই দুটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এই দুটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ম্যাক্সিমাম মুভমেন্ট হওয়ার জন্য। তো এখানে বলা হচ্ছে কি, ডাব্লিউ হচ্ছে এবি স্প্যানের উপরে যতটুকু আমরা যখন বিভিন্ন রকম ট্রায়াল দিব, বিভিন্ন হুইল লোড এসি পয়েন্টে বসায় দেখবো যে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে কিনা, তখন এবি স্প্যানের উপরে যেই যেই হুইল লোড গুলা থাকবে সেই হুইল লোড গুলার সামেশন করলে আমরা যেই লোড পাবো সেটাকে ডিনোট করা হচ্ছে ডাব্লিউ দ্বারা। আর এসি স্প্যানের উপরে, ওকে, এসি পোর্শনের উপরে বা এই লেন্থের উপরে যতগুলো হুইল থাকবে সেই হুইলগুলোর লোডের সামেশন হবে W1। ওকে, লোডস অন দ্য লেফট সেকশন, লেফট সেকশন বলতে এসি পোর্শনের টাকে বলা হচ্ছে। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম মোমেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে যখন আমরা কোনো একটা পার্টিকুলার হুইল এই সি পয়েন্টে বসাবো, যদি আমরা ওই হুইলটা সি পয়েন্টের জাস্ট রাইটে আছে চিন্তা করি, তখন যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, এবং ওই হুইলটা যদি আমরা সি পয়েন্টের জাস্ট লেফটে আছে চিন্তা করি, তখন যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওই হুইল লোডটা সি পয়েন্টে যদি বসে তাহলে সেটা ম্যাক্সিমাম মুভমেন্ট দিবে। তো আমরা একটা প্রবলেমে চলে যাই যেখানে বিভিন্ন সিরিজ, বিভিন্ন হুইল লোড দেওয়া আছে, সিরিজ অফ হুইল লোড, এবং প্রত্যেকটা হুইল লোডের লোড কত সেটাও দেওয়া আছে। এখানে আমরা দেখতে পারতেছি যে 10 নাম্বার হুইলের পরে 8 ফিট পর্যন্ত কোনো লোড নাই। এরপর থেকে একটা ইউনিফর্মলি লোড কাজ করতেছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যার ইন্টেন্সিটি 8 কিপ/ফিট। ওকে, এটা হচ্ছে কাজ করতেছে। তো আমাদের যদি এরকম একটা প্রবলেমের জন্য বলে যে ফর দিস এক্সেল লোড, এক্সেল লোড কি জানি, আমরা কিন্তু ফার্স্ট প্রবলেমের ভিডিওতেই বলছিলাম যে হুইল লোড, দুটা হুইল লোড এভাবে কানেক্টেড থাকে, তখন এই পুরো কম্বিনেশনটাকে একসাথে বলা হয় এক্সেল লোড। আর ইন্ডিভিজুয়ালি এটাকে হুইল লোড বলে, এটাকেও হুইল লোড বলে। ওকে, তো এখন বলা হচ্ছে যে এক্সেল লোডের জন্য ক্যালকুলেট করতে বলছে ম্যাক্সিমাম মুভমেন্ট এট কোয়ার্টার পয়েন্ট অফ এ সিম্পল স্প্যান অফ 80 ফিট। এর মানে বলা হচ্ছে যে একটা সিম্পলি সাপোর্টেড বিম যার স্প্যান হচ্ছে 80 ফিট, এটার কোয়ার্টার পয়েন্টে আমাদেরকে ম্যাক্সিমাম মুভমেন্ট বের করতে হবে। ওকে, 80 ফিটের কোয়ার্টার পয়েন্ট মানে কি 1/4 পয়েন্ট। ওকে, তাহলে 80 ফিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসলে বোঝাচ্ছে যে 20 ফিট ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টের জন্য আমাদের ম্যাক্সিমাম মুভমেন্ট বের করতে হবে ডিউ টু দিস মুভিং লোডস। ওকে, তো তাহলে আমরা যদি এটা এ বি হয় একটা সিম্পলি সাপোর্টেড বিম যার টোটাল স্প্যান এল এর ভ্যালু হচ্ছে 80 ফিট, এবং এই স্প্যানের কোয়ার্টার পয়েন্ট, দ্যাট মিনস 1/4 পয়েন্ট ইজ 20 ফিট ফ্রম পয়েন্ট এ। ওকে, তাহলে আমাদের এর ভ্যালু আসলে আমরা 20 ফিট পাচ্ছি। আমাদের এখন সি পয়েন্টে কোন হুইল সি পয়েন্টে বসলে ম্যাক্সিমাম মুভমেন্ট আসবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি এই সিম্পলি সাপোর্টেড বিমটার জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করি, দ্যাট মিনস আমরা যদি এমসির জন্য আইএল ডায়াগ্রাম ড্র করি, তাহলে ডায়াগ্রামটা চেহারাটা এরকম একটা চেহারা হবে। ওকে, তো এখন আমরা ক্রাইটেরিয়া গুলো আমরা এক একটা ট্রায়াল দিব এবং দেখব যে কোন ক্রাইটেরিয়া আমাদের কোন হুইল পজিশন সি পয়েন্টে থাকার কারণে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে। এক্ষেত্রে মনে রাখতে হবে দুইটি ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে, যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা বলতে পারবো না যে আমরা ম্যাক্সিমাম মুভমেন্ট পজিশনে চলে আসছি। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে মুভমেন্টের আগে, ওকে, যখন মুভমেন্ট টোটালি স্টার্ট হয়নি, তখন যদি 1 নাম্বার হুইলটা সি পয়েন্টে থাকে, ওকে, শেয়ারের মতোই কিছুটা, 1 নাম্বার হুইলটা যদি সি পয়েন্টে থাকে, তখন সিবি এর লেন্থ কত, 60 ফিট। তাহলে আমরা দেখি 1 থেকে 60 ফিট ডিস্টেন্স কতটুকু পর্যন্ত যায়। একেবারে 9 নাম্বার হুইল পর্যন্ত 60 ফিট ডিস্টেন্স। ওকে, আমরা যদি কিউমুলেটিভ ডিস্টেন্স গুলো বের করি, তখন দেখবো যে 1 থেকে 2 নাম্বার হুইলের মধ্যকার ডিস্টেন্স 60 ফিট। এর মানে মুভমেন্টের শুরুতে আমরা যদি 1 নাম্বার হুইলটি সি পয়েন্টে আছে চিন্তা করি, তাহলে 9 নাম্বার হুইলটি বি পজিশনে থাকবে। ওকে, তো এখন আমরা ট্রায়াল দেয়া স্টার্ট করব। প্রথম ট্রায়ালে আমরা 1 নাম্বার হুইলটাকে মুভ করায় সামনে নিব, যাতে 2 নাম্বার হুইলটা হচ্ছে সি পয়েন্টে চলে আসে।
ওকে, তাহলে 1 এবং 2 এর মধ্যকার হচ্ছে 4 ফিট ডিসটেন্স। তাহলে আসলে আমরা 4 ফিট ডিসপ্লেসমেন্ট করে 1 নাম্বার হুইল থেকে 2 নাম্বার হুইলকে সি পয়েন্টে নিয়ে আসবো। ওকে, যখন আমরা 4 ফিট ডিসটেন্স লেফট ডিরেকশনে মুভমেন্টটা করাচ্ছি বা ফরওয়ার্ড ডিরেকশনে মুভমেন্ট করাচ্ছি, তখন কিন্তু এখান থেকেও আরো 4 ফিট কিন্তু সিবি পোর্শনে চলে আসবে। ওকে, তাহলে আমরা 60 সাথে যদি আরো 4 যোগ করি তাহলে 64 ফিট পর্যন্ত যা আছে 2 নাম্বার হুইল থেকে 64 ফিট ডিসটেন্স পর্যন্ত, এই টোটাল এই 60 ফিটে যা আছে সব কিন্তু সিবি পোর্শনের উপরে চলে আসবে। তো আমরা দেখতেছি যে এক্স্যাক্টলি 64 পজিশনে 10 নাম্বার হুইলটা আছে। তাহলে আমাদের প্রথম ট্রায়ালের ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যখন আমরা চিন্তা করছি 2 নাম্বার হুইল এক পয়েন্ট সি তে আছে, তখন কিন্তু 10 নাম্বার হুইলটা এক্স্যাক্টলি বি পয়েন্টে থাকবে। আচ্ছা, তো এখন আমাদের চিন্তা করতে হবে 2 নাম্বার হুইলটা যদি এই সি পয়েন্টের জাস্ট রাইটে থাকে, ওকে, মনে করি যে জাস্ট রাইটে একটা পজিশনে আছে 2 নাম্বার হুইলটা, এখনো সি পয়েন্টে আসেনি, তখন আমাদের দেখতে হবে যে টোটাল এবি স্প্যানের উপরে কতগুলো হুইল লোড এসেছে এবং এসি পোর্শনে কতটুকু হুইল লোড আছে। একইভাবে আমাদের যে হুইল লোড 2, এ যদি সি পয়েন্টের জাস্ট লেফটে থাকে এরকম একটা পজিশনে, তখন আমাদের দেখতে হবে যে এবি পোর্শনের উপর টোটাল হুইল লোড কত এবং এসি পোর্শনের উপরে হুইল লোড কত টোটাল। তারপরে আমরা ক্রাইটেরিয়াটা চেক করব। আচ্ছা, প্রথমে যদি আমরা চিন্তা করি যে সি পয়েন্টের জাস্ট টু দ্য রাইট, জাস্ট রাইট টু দ্য জাস্ট টু রাইট, ওকে, এর মানে হচ্ছে সি পয়েন্টের যদি জাস্ট টু রাইট এর সেকশন চিন্তা করি, জাস্ট রাইট এর একটা পয়েন্ট বা সেকশন চিন্তা করি, তখন এখানে যদি 2 কিপ লোডটা থাকে, ওকে, 2 কিপ লোডটা সি পয়েন্ট থেকে রাইটে থাকা মানে কি 10 সরি 2 কিপ না, 2 নাম্বার হুইলটা যদি সি পয়েন্টে জাস্ট রাইটে থাকে, এর মানে হচ্ছে 10 নাম্বার হুইলটা কিন্তু এখনো বি পয়েন্টে আসেনি। ওকে, আমরা দেখেছি যে 2 নাম্বার হুইলটা যদি সি পয়েন্টে থাকে এক্স্যাক্টলি, তখন 10 নাম্বার হুইলটা বি পয়েন্টে থাকবে। কিন্তু যখন 2 নাম্বার হুইলটা সি পয়েন্ট এখনো পৌঁছায়নি, যে সি পয়েন্টে জাস্ট রাইটে আমরা চিন্তা করতেছি একটা পয়েন্টে আছে, তখন কিন্তু 10 নাম্বার হুইলটাও কিন্তু বি এ আসেনি। তখন আমরা যদি হিসাব করি তাহলে কিন্তু আমাদের আর হচ্ছে 2 এর আগে কি 1 নাম্বার হুইলটা এখন সি পয়েন্ট ক্রস করে এখানে কোন একটা পজিশনে আছে। ওকে, এবং আমরা দেখছি যে এসি পোর্শনের মধ্যকার ডিসটেন্স 20 ফিট এবং 1 এবং 2 নাম্বার হুইলের মধ্যকার ডিসটেন্স হচ্ছে 4 ফিট। এর মানে এখনো কিন্তু 1 নাম্বার হুইলটা স্প্যান থেকে বেরো হয়ে যায়। ওকে, তাহলে আমরা যখন চিন্তা করছি 2 নাম্বার হুইলটা জাস্ট টু দা রাইট আছে সি পয়েন্টের, তখন কিন্তু এই স্প্যানের উপরে তাহলে টোটাল হুইল আছে 1 থেকে 9 পর্যন্ত। ওকে, তাহলে আমাদের টোটাল ডাব্লিউ এর ভ্যালুটা হবে 1 থেকে 9 পর্যন্ত হুইলের লোডগুলো সাম করলে যে ভ্যালুটা, সেটা হবে আমাদের ডাব্লিউ এর ভ্যালু। এবং প্রথম ট্রায়ালে আমরা যখন জাস্ট টু দ্য রাইট চিন্তা করলাম, তখন কিন্তু 1 নাম্বার হুইলটা লেফট সেকশনে আছে, তখন ডাব্লিউ1 এর ভ্যালু হবে শুধুমাত্র 1 নাম্বার হুইলের যে লোড। ওকে, তো আমরা তো জানি যে টোটাল লেন্থ এল এর ভ্যালু হচ্ছে 80 ফিট এবং লেফট পোর্শনের ভ্যালু এ হচ্ছে 20 ফিট। তাহলে আমরা এখন চেক করে দেখি ডাব্লিউ বাই এল এর ভ্যালু ডাব্লিউ1 বাই এর থেকে বড় কিনা। তো দেখলাম যে বড়, তাহলে এই প্রথম ক্রাইটেরিয়াটাকে সে স্যাটিসফাই করলো। এখন আমাদের দেখতে হবে যে জাস্ট টু দ্য লেফট অফ সেকশন হলে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে কিনা। তো এখন আমরা চিন্তা করি যে সরি 2 নাম্বার হুইলটা হচ্ছে এখন সি পয়েন্টের জাস্ট লেফটে আছে। ওকে, এখন যদি আমরা চিন্তা করি যে 2 নাম্বার হুইলটা সি পয়েন্টের জাস্ট লেফটে আছে, তারা হয়তো আরো কিছু দূর আগে হচ্ছে 1 নাম্বার হুইলটা আছে। ওকে, তো যখন এটা চিন্তা করলাম 2 নাম্বার হুইলটা সি পয়েন্টকে ক্রস করে বামে চলে আসছে, তাহলে কিন্তু আসলে 10 নাম্বার হুইলটাও কিন্তু এখন চলে আসছে স্প্যানে। ওকে, তো এটাও বি থেকে একটু ভিতরে আসছে। ওকে, তাহলে আমরা জাস্ট লেফটে একটা যখন পয়েন্ট চিন্তা করতেছি, তখন ব্যাপারটা এমন হচ্ছে যে পুরো স্প্যানের উপরে এখন 1 থেকে 10 নাম্বার হুইল পর্যন্ত আছে, তাহলে আমাদের টোটাল ডাব্লিউ এর ভ্যালু হবে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত টোটাল হুইল লোডের সামেশন। আর লেফট পোর্শনে এখন কিন্তু 1 এবং 2 দুইটি হুইলই আছে, তখন আমাদের লেফট পোর্শন বা ডাব্লিউ1 এর ভ্যালু হবে 1 এবং 2 নাম্বার লোডের সামেশন। ওকে, এখনো যদি আমরা ক্রাইটেরিয়া চেক করি, তখন দেখবো যে এখনো ক্রাইটেরিয়া ডাব্লিউ বাই এল ইজ গ্রেটার দেন ডাব্লিউ বাই এ, বাট আমাদের কন্ডিশনে বলছিল যে লেস দেন হতে হবে ভ্যালুটা। তাহলে একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেছে কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেনি। তাহলে আমরা বলতে পারবো না যে 2 নাম্বার হুইল যদি সি পয়েন্টে থাকে তাহলে সে ম্যাক্সিমাম রিঅ্যাকশন দিবে, ম্যাক্সিমাম মুভমেন্ট দিবে। তাহলে আমাদের ফার্দার ট্রায়ালে যেতে হবে, যেহেতু এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করেনি। ওকে, এখন আমরা কি করব, এখন সিমিলারলি আমরা 2 নাম্বার হুইলের জায়গায় এখন
চিন্তা করব 3 নাম্বার হুইল যদি সি পয়েন্টে আসে তখন কি অবস্থাটা হয়, ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা। ওকে, তো এখন আমরা 2 নাম্বার হুইলের জায়গায় 3 নাম্বার হুইলটাকে সি পয়েন্টে নিয়ে আসবো। এর মানে হচ্ছে আমরা 2 এবং 3 এর মধ্যকার যে ডিসটেন্স 10 ফিট, আমরা আরো 10 ফিট মুভমেন্ট করাবো। ওকে, আমরা আরো 10 ফিট মুভমেন্ট বা ডিসপ্লেসমেন্ট করাবো যাতে 3 নাম্বার হুইলটা এখন সি পয়েন্টে আসে। ওকে, এখন যদি একটু লক্ষ্য করি আমরা 1 এবং 3 নাম্বার হুইলের মধ্যকার ডিসটেন্স কিন্তু 14 ফিট। এর মানে এখনো কিন্তু 1 নাম্বার হুইলটা স্প্যান থেকে বের হয়ে যায়নি। ওকে, 3 থেকে 2 নাম্বার হুইলটা হয়তো এখানে কোন একটা পজিশনে আছে যেখানে 2 এবং 3 এর মধ্যকার ডিসটেন্স 10 ফিট। এর আগে কোন একটা পজিশনে আছে হচ্ছে 1 নাম্বার হুইলটা। ওকে, তো আসলে 1 এবং 3 এর হুইলের মধ্যকার ডিসটেন্স 14 ফিট। এর মানে হচ্ছে আসলে 1 নাম্বার হুইলটা এ পয়েন্ট থেকে 6 ফিট ভিতরে আছে। ওকে, এখনো 1 নাম্বার হুইলটা বের হয়ে যায়নি। আচ্ছা, তো যখন 3 নাম্বার হুইলটা সি পয়েন্টে আছে, ওকে, এর মানে আমরা 64 এর সাথে আরো 10 ফিট মুভমেন্ট করালাম, তাহলে আমরা 64 প্লাস 10 করলে 74 পাচ্ছি। ওকে, 64 এর সাথে 4 করলে সরি 10 করলে 74 পাচ্ছি। অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে আছে 60 আর অলরেডি শুরু থেকে মুভমেন্ট হলো টোটাল 40 ফিট, তাহলে আমরা 60 প্লাস 14 করলেও কিন্তু 74 পাচ্ছি। তাহলে আসলে দেখতে পাচ্ছি আমরা যখন সি হুইলটা সরি 3 নাম্বার হুইলটা সি পয়েন্টে আছে তখন 64 প্লাস 10 মানে 74 পর্যন্ত যা আছে তা হচ্ছে কিন্তু বি পয়েন্ট পর্যন্ত চলে আসবে। ওকে, তো তাহলে আমরা দেখলাম যে 72 পর্যন্ত তো হচ্ছে এতটুকু, বাকি যে 2 ফিট, ওকে, 74 মাইনাস 72 এর মানে বাকি 2 ফিটে আমাদের এখন একটা ইউডিএলও চলে আসবে। ওকে, যার লোড ইন্টেন্সিটি হচ্ছে 8 কিপ পার ফিট। তাহলে আমরা ডিসটেন্স জানি যে 2 ফিট জুড়ে এই ইন্টেন্সিটি আছে, তাহলে এখান থেকে আমরা লোড কত পাবো, ইন্টেন্সিটি ইনটু হচ্ছে ডিসটেন্স, দ্যাট মিন্স 8 কিপ পার ফিট ইনটু 2 ফিট করলে আমরা 8 দুগুণে 16 ফিট পাবো এই 2 ফিট, 16 কিপ পাবো এই 2 ফিটের জন্য। ওকে, আচ্ছা, তো এখনো সিমিলারলি একইভাবে আমরা চিন্তা করব যে যদি এই 3 নাম্বার হুইলটা সি পয়েন্টের জাস্ট রাইটে থাকে তখন সিনারিও কিরকম হবে, আর সি পয়েন্টের জাস্ট লেফটে থাকলে সিনারিও কিরকম হবে। আচ্ছা, যখন 3 নাম্বার হুইলটা সি পয়েন্টের জাস্ট রাইটে থাকবে, যেহেতু এটা লোড ইন্টেন্সিটি জাস্ট রাইটে, আমরা এক্স্যাক্টলি অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি পয়েন্টই বলতেছি, তো আসলে লোড ইন্টেন্সিটিতে কোনো পার্থক্য আসবে না। তখন ব্যাপারটা এরকম হবে যে এ বি স্প্যানের উপরে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো হুইল আসছে, সাথে আরো 2 ফিট ডিস্টেন্সের ইউডিএল আসছে। ওকে, তো তখন আমরা যদি সবগুলা লোড সাম করি তাহলে সিনারিওটা দাঁড়াবে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা হুইলের লোড সাম হবে প্লাস 2 ফিট ডিস্টেন্সের যে ইউডিএল আছে সেই ইউডিএল থেকে আসা লোড। ওকে, ডিস্টেন্স ইনটু হচ্ছে ইন্টেন্সিটি, সেই লোডটা এই টোটাল লোড হবে হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু। ওকে, এবং তখন এই পোর্শনে কিন্তু শুধুমাত্র 1 এবং 2 নাম্বার হুইল লোড আছে, সেক্ষেত্রে 1 এবং 2 নাম্বার হুইল লোডের সামেশন হবে W1 এর ভ্যালু। এটা হচ্ছে কখন, যখন হুইল লোড 3 কে আমরা হুইল 3 কে আমরা সি পয়েন্টে জাস্ট রাইটে আছে চিন্তা করছি। তো তারপর আমরা ক্রাইটেরিয়া বের করে দেখলাম যে ক্রাইটেরিয়া ওকে। তারপরে একইভাবে এখন যদি আমরা চিন্তা করি 3 নাম্বার হুইলটা সি পয়েন্টের জাস্ট লেফটে আছে, ওকে, তখন সিনারিও কি হচ্ছে, তখনও আসলে লোড ইন্টেন্সিটির মানে আমার জাস্ট একটা পয়েন্ট বামে আছে চিন্তা করছি, সেকশনটা জাস্ট সি পয়েন্ট থেকে জাস্ট বামে। তো এই কারণে আসলে লোড ইন্টেন্সিটিতে এক্ষেত্রে আসলে কোনো পার্থক্য হবে না, এক্ষেত্রেও সিনারিওটা একই রকমই হবে যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো হুইল লোড থাকবে এবং 2 ফিট ইউডিএল হচ্ছে এই স্প্যানের উপরে থাকবে। ওকে, তো তবে এক্ষেত্রে চেঞ্জটা আসবে কিসে, W1। এখন কিন্তু 1, 2 এবং 3 তিনোটা হুইল হচ্ছে এ পোর্শনে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা আসলে জাস্ট টু লেফট কনসিডার করলে আমরা ডাব্লিউ এর ভ্যালু সেমই পাবো, কিন্তু W1 এর ক্ষেত্রে এখন হয়ে যাবে হুইল 1 থেকে 3 পর্যন্ত। তো এই 1 থেকে 3 পর্যন্ত হুইল লোড সাম করলে আমরা পাবো W1 এর ভ্যালু। তারপরে ক্রাইটেরিয়া যদি চেক করে দেখবো যে এখানের ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে না, সুতরাং আমরা এখনো বলতে পারবো না যে, তাহলে আমরা বলতে পারবো যে হুইল যদি 3 সি পয়েন্টে বসে তাহলে আমরা ম্যাক্সিমাম মুভমেন্ট পাবো না, আমাদের আবার ট্রায়াল দিতে হবে। এখন আমরা ট্রায়াল দিব, এখন আমরা এমন ভাবে মুভমেন্ট করাবো, ওকে, 3 এবং 4 এর মধ্যকার ডিসটেন্স হচ্ছে 6 ফিট, এখন আমরা আরো 6 ফিট ডিসপ্লেসমেন্ট বা মুভমেন্ট করাবো যাতে 4 নাম্বার হুইলটা সি পয়েন্টে আসে, 4 নাম্বার হুইলটা সি পয়েন্টে আসে। ওকে, তো
4 নাম্বার হুইলটা সি পয়েন্টে আসা মানে আমরা আরো কিন্তু 6 ফিট হচ্ছে ডিসপ্লেসমেন্ট করাচ্ছি। তাহলে আমাদের 6 ফিট ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের কিন্তু অলরেডি 74 পর্যন্ত এখানে চলে আসছে। ওকে, কিন্তু এখন আমাদের কথা হবে 74 প্লাস আরো হচ্ছে 6 ফিট, মানে হচ্ছে 80 ফিট। ওকে, তাহলে এখন আসলে আমাদের 80 ফিট পর্যন্ত যা আছে, 80 ফিট ডিস্টেন্স পর্যন্ত যা আছে, এই পুরো পোর্শনটা হচ্ছে এখন স্প্যানের উপরে চলে আসবে। তো এখন একটু লক্ষ্য করি, যখন 4 নাম্বার হুইলটা এখানে আছে, তাহলে আমাদের 72 ফিট পর্যন্ত যা আছে চলে আসলো। বাকি কিন্তু আমাদের এখন 8 ফিট জুড়ে যে ইউডিএলটা কাজ করছে, 80 মাইনাস 72, দ্যাট মিনস 8 ফিট ডিস্টেন্স জুড়ে যে ইউডিএলটা কাজ করছে, সেই ইউডিএল থেকে আমরা যে লোডটা পাবো, দ্যাট মিনস 8 ফিট হচ্ছে ডিস্টেন্স ইন্টু লোড ইন্টেন্সিটি হচ্ছে 8, তাহলে আমরা 64 কি কিন্তু এই 8 ফিট ডিস্টেন্সের উপরে কাজ করা ইউডিএল এর জন্য পাবো। আচ্ছা, তো এখন 4 নম্বর হুইলটা যখন সি পয়েন্টে অবস্থিত, এখন আমরা লক্ষ্য করি যে কোনো হুইল স্ক্যান থেকে বের হয়ে গেছে কিনা। তো আমরা একটু লক্ষ্য করি, 1 থেকে 2 পর্যন্ত, সরি 1 থেকে 4 পর্যন্ত হুইলের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 20 ফিট। ওকে, 1 থেকে 4 পর্যন্ত হুইলের মধ্যকার ডিস্টেন্স 20 ফিট। এর মানে আমরা দেখছি যে আসলে 4 নাম্বার হুইল যখন এক্স্যাক্টলি সি পয়েন্টে থাকছে, তখন 1 নাম্বার হুইল এক্স্যাক্টলি এ পয়েন্টে থাকছে, যেহেতু এসি এর ডিস্টেন্স তো 20 ফিট। এবং সি এর 4 নাম্বার হুইল যখন সি পয়েন্টে থাকছে, তখন 10 নাম্বার হুইল সিবি পোর্শনে থাকছে, সাথে এরপরে আরো 8 ফিট ইউডিএল। সে সাপোজ যদি এটা আমাদের 10 নাম্বার হুইল হয়, ওকে, 10 নাম্বার হুইলের পরে হচ্ছে আমাদের এখানে আরো 8 ফিট গ্যাপ, তারপরে আরো 8 ফিট হচ্ছে ইউডিএল হচ্ছে এই সিবি পোর্শনে আসবে। ওকে, আচ্ছা, তো এখনো সেম একইভাবে যদি আমরা জাস্ট টু লেফট এবং জাস্ট টু রাইট চিন্তা করি, আসলে জাস্ট টু লেফট এবং জাস্ট টু রাইট যখন জাস্ট একটা সার্টেন পয়েন্ট, মানে এক্স্যাক্টলি ক্লোজ টু সি পয়েন্টই আসলে, তো আসলে এই কারণে আমাদের লোড ইন্টেন্সিটি যে পোর্শনটা, সেটাতে তেমন কোনো চেঞ্জ আসে না, কারণ এটা তো ইউডিএল পুরা লেন জুড়ে অবস্থিত, তো এখানে কোনো পার্থক্য আসে না রূপু। কিন্তু আমাদের কনসেন্ট্রেটেড লোড গুলোতে চেঞ্জ আসে। ওকে, তো এখন যদি আমরা চিন্তা করি যে হুইল লোডটা সি পয়েন্টে জাস্ট রাইটে আছে, তখন সিনারিওটা কি? তখন কিন্তু 1 নাম্বার হুইলটা এ পয়েন্টে আসে না, এই পয়েন্ট থেকে একটু ভিতরে আছে। ওকে, তো তখন যদি আমরা হিসাব করি, তখন আসলে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো হুইলই এ বি পোর্শনের উপরে অবস্থিত, সাথে আরো 8 ফিট ইউডিএল আছে। সেক্ষেত্রে আমরা যদি ডাব্লিউর ভ্যালু বের করতে চাই, তখন ডাব্লিউর ভ্যালু হবে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো হুইলের হুইল লোডের সামেশন প্লাস 8 ইউডিএল এর থেকে আসা লোডটা। ওকে, তো 8 ফিট ইউডিএল এর থেকে আসা লোড হচ্ছে 8 ইন্টু 8, এবং হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত হুইল লোডের ভ্যালু হচ্ছে 560। এটা যোগ করলে আমরা পাবো 624 কিপ। ওকে, এবং যখন আমরা 4 নাম্বার হুইলটা সি পয়েন্টে জাস্ট রাইটে আছে চিন্তা করছি, তখন কিন্তু এসি পোর্শনের উপর 1, 2 এবং 3 নাম্বার হুইল আছে। তাহলে 1, 2 এবং 3 নাম্বার হুইলের লোড যদি আমরা সাম করি, তাহলে আমরা W1 এর ভ্যালু পেয়ে যাব। তারপর আমরা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে কিনা, দ্যাট মিনস ডাব্লিউ বাই এল এর ভ্যালু W1 বাই এর থেকে বড় হয় কিনা সেটা চেক করব। তো ক্রাইটেরিয়া ওকে করে গেল। এখন আমরা ঠিক একইভাবে আমরা 4 নাম্বার হুইলটাকে সি পয়েন্টের জাস্ট লেফটে আছে চিন্তা করব। ওকে, তো লেফটে আছে চিন্তা করলে, এখন যখন আমরা জাস্ট লেফটে 4 নাম্বার হুইলটা আছে চিন্তা করতেছি, তখন কিন্তু 1 নাম্বার হুইলটার এ পয়েন্টে থাকবে না, এ পয়েন্টের লেফটে চলে যাবে। এর মানে আসলে স্প্যান থেকে বের হয়ে যাবে। ওকে, কারণ 1 এবং 4 এর এক্স্যাক্টলি ডিস্টেন্স ছিল 20 ফিট। আমি যখন 20 ফিট থেকে আরেকটু লেফটে হচ্ছে 4 নাম্বার হুইলটাকে চিন্তা করতেছি, তখন কিন্তু 1 নাম্বার হুইলটাও কিন্তু এ থেকে আরেকটু লেফটে চলে যাচ্ছে, এর মানে স্প্যান থেকে বের হয়ে যাচ্ছে। তো তখন যখন জাস্ট টু লেফটে আমরা সি পয়েন্টের লেফটে 4 নাম্বার হুইলটাকে চিন্তা করছি, তখন কিন্তু এই টোটাল স্প্যানের উপরে থাকছে 2 নাম্বার হুইল থেকে 10 নাম্বার হুইল পর্যন্ত প্লাস 8 ফিট ইউডিএল এর থেকে আসা লোড। তখন আমাদের W1 এর কেসটা হয়ে যাবে এরকম, আর আমাদের তখন সরি ডাব্লিউর কেসটা হয়ে যাবে এরকম, আর W1 এর সিনারিও হবে কত, 2, 3 এবং 4 নম্বর হুইল তখন এসি পোর্শনের উপরে অবস্থিত থাকবে। তখন আমরা 2, 3 এবং 4 নম্বর হুইলের লোড সাম করলে আমরা W1 এর ভ্যালু পাবো। এখন যদি ক্রাইটেরিয়া চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে ডাব্লিউ বাই এল এর ভ্যালু W1 বাই এর ভ্যালু থেকে ছোট। তাহলে আমাদের কিন্তু যখন হুইল 4 এট সি তে থাকছে, তখন দোনোটা ক্রাইটেরিয়াই স্যাটিসফাই করেছে। যখনই দুইটা ক্রাইটেরিয়াই স্যাটিসফাই করবে, যেই হুইল লোডের, যেই হুইল পজিশনের জন্য সি পয়েন্টে, আমরা সেই হুইল লোড তাহলে সি পয়েন্টে থাকলে ম্যাক্সিমাম মুভমেন্ট দিবে বলবো। ওকে, তাহলে আমরা বলবো কি, সুতরাং
XL4 at C gives maximum movement. ওকে, আমাদের যদি এক্সেল লোডটা তাহলে সি পয়েন্টে থাকে তাহলে সেটা ম্যাক্সিমাম মুভমেন্ট দিবে। তাহলে আমরা যেভাবে জিনিসটা মানে আমরা এই কন্ডিশনটা যখন পেলাম তাহলে কি আমরা দেখলাম কি যে 4 নাম্বার হুইলটা যখন এ পয়েন্টে সরি সি পয়েন্টে থাকছে তখন হচ্ছে ম্যাক্সিমাম আমরা মুভমেন্ট পাচ্ছি। তো 4 নাম্বার হুইল সি পয়েন্টে থাকা এটার মানে কি 1 নাম্বার হুইলটা এক্স্যাক্টলি এ পয়েন্টে থাকবে। ওকে, যেহেতু 1 থেকে 4 এর মধ্যকার ডিসটেন্স 20 ফিট আমরা দেখলাম, তাহলে 4 নাম্বার হুইল যখন সি পয়েন্টে তখন 1 নাম্বার হুইল এক্স্যাক্টলি 1.1 এ, তারপরে 10 নাম্বার হুইলটা হয়তো এখানে কোথাও আছে, তারপরে 8 ফিট ডিস্টেন্সে কোনো লোড নেই, তারপরে বাকি 8 ফিট ডিস্টেন্সে হচ্ছে আমাদের এই 8 কিপ পার ফিটের ইউডিএলটা কাজ করবে। তো আমরা যদি আইএল ডায়াগ্রামে সেম একইভাবে জিনিসটা ড্র করি যে 4 নাম্বার হুইলটা যখন সি পজিশনে থাকছে তখন ম্যাক্সিমাম মুভমেন্ট দিচ্ছে, তারপর 1 নাম্বার হুইলটা এক্স্যাক্টলি আসলে এই পয়েন্টে হবে, ওকে, এই কর্নার এই পয়েন্টে, আর হচ্ছে এই হচ্ছে 8 ফিট ইউডিএল কাজ করছে। এখন আমরা যদি সেম একইভাবে এই ভার্টিক্যাল প্রত্যেকটা হুইল লোডের পজিশনের ভার্টিক্যাল ভ্যালুগুলা যোগ করতে বের করতে পারি, তারপরে সাম করে দিলে আমরা ম্যাক্সিমাম মুভমেন্ট পেয়ে যাব। এখানে কিন্তু পুরো এরিয়াটাই কি পজিটিভ এরিয়াতে আছে, কিছু বিয়োগ করতে হচ্ছে না। আমরা কিন্তু শেয়ারে দেখেছিলাম যে একটা পোর্শন পজিটিভ এরিয়া ছিল, একটা নেগেটিভ এরিয়া ছিল, তাই আমরা পজিটিভ ভার্টিক্যাল ভ্যালুগুলো যোগ করে তার থেকে নেগেটিভ ভ্যালুটাকে বিয়োগ করেছিলাম। তো তাহলে এখানেও সেম একই ভাবে আমরা জিনিসটা করব যে এটা হচ্ছে আমরা কি আইএল অ্যাক্টিভ লোডের জন্য মোমেন্টের যে ভ্যালু পাবো সি পয়েন্টে সেটা। ওকে, এটা কিন্তু আইএল ডায়াগ্রাম থেকে আসতেছে যে অ্যাক্টিভ, আমাদের আইএল ডায়াগ্রামটা ছিল অ্যাক্টিভ মুভিং লোডের জন্য। তাহলে অ্যাক্টিভ মুভিং লোডের জন্য আমরা যদি আইএল ডায়াগ্রাম ড্র করি তাহলে সি পয়েন্টে মোমেন্টের ভ্যালু আসার কথা 15 কিপ ফিট। ওকে, এটা ছিল অ্যাক্টিভ মুভিং লোডের জন্য। এখন আমরা আমাদের রিয়েল ভ্যালু অর্থাৎ আসল হুইল লোডে কত, আসল এক্সেল লোডে আমাদের কত লোড আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট বের করব। ওকে, এর মানে আমাদের আসল এক্সেল লোডটাকে গুণ করে দিতে হবে অ্যাক্টিভ মুভিং লোডের জন্য পাওয়া ভ্যালুর সাথে। তো তাহলে সেম একইভাবে সাপোজ আমি যদি এই ভার্টিক্যাল ডিসটেন্সটা বের করতে চাই তাহলে আমি নরমালি সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে কিভাবে বের করতাম, হয় আমি এই যে এই আমি কিন্তু এই ভার্টিক্যাল ডিসটেন্সটা কত জানি, আবার 4 নাম্বার হুইল থেকে এই মধ্যকার ডিসটেন্স কত সেটাও জানি 60 ফিট। ওকে, তাহলে 15 ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু, আমি এই যে এই 5 নাম্বার হুইলের যে ভার্টিক্যাল ডিসটেন্স সেটা বের করতে চাচ্ছি, ডিভাইডেড বাই কত হবে এই পয়েন্ট থেকে 5 নাম্বার হুইলের মধ্যকার ডিসটেন্স, মানে 60 মাইনাস 6 করে দিলে আমরা 54 পেয়ে যাব হচ্ছে এই ভার্টিক্যাল ডিসটেন্সটা। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা 15/60 ইন্টু 54 ইন্টু, এটা কিন্তু এক কিপের জন্য আমরা পেয়েছি। আমাদের 5 নাম্বার হুইলের আসল লোড কত ছিল, আসল লোড ছিল হচ্ছে 80 কিপ। তাহলে আমরা এই ভ্যালুর সাথে 80 করে দিলে আমরা রিয়েল এই ভার্টিক্যাল ডিসটেন্সটা কত পেয়ে যাব। ওকে, এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আসলে এতটুকু পোর্শন মানে সরি 15/60 পোর্শনটা কমন থাকবে, সেটার সাথে আমরা গুণ করব ওই এই পয়েন্ট থেকে ওই হুইলের ডিসটেন্স কত ইন্টু হচ্ছে ওই হুইলের রিয়েল লোড। ঠিক আছে, তাহলে আমরা যদি 4 থেকে এতটুকু পর্যন্ত ভার্টিক্যাল ডিসটেন্স গুলো বের করতে চাই তাহলে সিনারিওটা কিরকম হবে। আমরা যদি 4 এর জন্য হিসাব করি, 4 নাম্বারটার জন্য, 4 নাম্বারটার ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা যদি বলতে চাই 4 নাম্বারের ক্ষেত্রে কত আসতেছে 15 ডিভাইডেড বাই হচ্ছে 60 ইন্টু, আমরা কি বলেছি যে হুইল লোড থেকে এটার মধ্যকার ডিস্টেন্স, তাহলে 60 ফিট হচ্ছে ডিস্টেন্স ইন্টু হচ্ছে 4 নাম্বার হুইলের রিয়েল লোডও মনে হয় 80 কিপ ছিল, 4 নাম্বার হুইলের রিয়েল লোডও হচ্ছে 80 কিপ। তাহলে এইটা হচ্ছে আসল ভার্টিক্যাল ডিসটেন্স এইটা। ওকে, আসল ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে কত 15/60 ইন্টু 60 ডিস্টেন্স ইন্টু হচ্ছে রিয়েল হুইল লোড। এভাবে প্রত্যেকটা 4 থেকে 10 পর্যন্ত আমরা সেম একইভাবে বের করতে পারবো। তো তাহলে আমি যেহেতু সব জায়গায় 15/60 কমন, তাই আমি 15/60 কমন নিয়ে ফেলেছি। তারপরে ব্র্যাকেটে যেহেতু 4 নাম্বার হুইল থেকে যদি লক্ষ্য করি আমরা 4 নাম্বার হুইল থেকে 8 নাম্বার হুইল পর্যন্ত সবগুলোই কিন্তু 80 কিপ করে,
9 এবং 10 হচ্ছে 20 কেপ। তাহলে আমরা যদি লোড গুলো কমন নিয়ে ফেলি তাহলে 80 কেপ, তারপর হচ্ছে খালি ডিসটেন্স গুলো গুণ করবো। ওকে, এই পয়েন্ট থেকে মানে এই যেটাকে যদি বি পয়েন্ট বলি, বি পয়েন্ট থেকে 4 নাম্বার হুইলে মধ্যকার ডিস্টেন্স 60 ফিট, 5 নাম্বার হুইলের ডিস্টেন্স হচ্ছে কত, 60 মাইনাস 6 মানে 54 ফিট। তারপরে 6 নাম্বার হুইলের বি পয়েন্ট থেকে ডিস্টেন্স যদি হিসাব করি আমরা তখন দেখবো 42, 7 নাম্বার হুইলের 36 এবং 8 নাম্বার হুইলের হচ্ছে 30 কিপ। ওকে, আমরা এখানে একবারে 80 কমন নিতে পেরেছি কারণ হচ্ছে 4 থেকে 8 পর্যন্ত সবগুলো হুইলেরই লোড ছিল 80। যদি কমন নেওয়া না যেত তখন আমরা কি করতাম, যেই পজিশনের হুইলের জন্য বের করছি সেই পজিশনের হুইলের লোড ইনটু বি পয়েন্ট থেকে তার ডিস্টেন্স, এভাবে গুণ করে প্রত্যেকটা টার্ম যোগ করতাম। আচ্ছা, তারপরে 9 এবং 10 নাম্বার হুইলের ক্ষেত্রে প্রত্যেকের এই লোড হচ্ছে 20 কিপ করে। তাহলে এখানে সেম একইভাবে 20 কমন নিয়ে আমরা বি পয়েন্ট থেকে 9 নাম্বার হুইলের ডিস্টেন্স পাবো 20 ফিট এবং 10 নাম্বার হুইলের ডিস্টেন্স পাবো 16 ফিট। ওকে, আচ্ছা গেল। এখন এরপরে এই পোর্শনটা কি কাজ করব, এই পোর্শনটাতে আমরা আমরা যেভাবে ইউডিএল আমাদের বিমে কাজ করে সেই একইভাবে আমরা এখানেও হিসাব করব। আমরা এই ইউডিএলটার লোড ইন্টেন্সিটিকে আমরা যদি ডিসটেন্স দিয়ে গুণ করি তাহলে আমরা এই ইউডিএলটাকে কনসেন্ট্রেটেড লোডে কনভার্ট করতে পারবো এবং সেই কনসেন্ট্রেটেড লোড কাজ করবে এই ইউডিএল এর একদম মিড পয়েন্ট। ওকে, তো টোটাল ডিসটেন্সটা হচ্ছে 8 ফিট এবং লোড ইন্টেন্সিটি হচ্ছে 8 কিপ পার ফিট। তাহলে আমরা লোড ইন্টেন্সিটিকে যদি হচ্ছে ডিসটেন্স দিয়ে গুণ করি তাহলে আমরা কনসেন্ট্রেটেড লোডটা পাবো এবং সেই লোডটা কাজ করবে ইউডিএল এর ঠিক মিড পয়েন্টের মানে 8 ফিটের অর্ধেক, এর মানে 4 ফিট ডিস্টেন্স হচ্ছে কনসেন্ট্রেটেড লোডটা কাজ করবে। তাহলে বি পয়েন্ট থেকে 4 ফিট ডিস্টেন্সে আমরা পেলাম। তাহলে আমরা কি লোড ইনটু ডিস্টেন্স করলাম, সবখানে কিন্তু সে কাজই করছি, আমরা লোড ইনটু ডিস্টেন্স করছি। তাহলে লোড ইনটু ডিস্টেন্স করলাম, তাহলে আমরা এতটুকু পোর্শন আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে কিন্তু এই 2 3 এটার ভ্যালু বের করতে হবে, যেহেতু এক্স্যাক্টলি হচ্ছে এ পয়েন্টে এটা আসলে কোনো ভ্যালু আসবে না। ওকে, তো তাহলে আমরা যদি এখন এই ছোট ট্রায়াঙ্গেলটা, লেফটের ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করি, এর মানে হচ্ছে আমি একটু মুছে ফেলি, এর মানে হচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে যদি এখন চিন্তা করি তাহলে এই ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল ডিস্টেন্সটা হচ্ছে এখানে 15 এবং এই হরিজন্টাল ডিস্টেন্সটা হচ্ছে 20 ফিট। তাহলে আমরা যদি সে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা হিসাব করতে চাই সেটা কত হবে, 15 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু এই ভার্টিক্যাল ডিস্টেন্স ডিভাইডেড বাই এই পয়েন্ট থেকে ভার্টিক্যাল ডিস্টেন্সের এই 3 নাম্বার হুইলের মধ্যকার ডিস্টেন্স, দ্যাট মিন্স 14 ফিট। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে দেখতে পাবো 15 ডিভাইডেড বাই 20 ইন্টু 14। এটা হচ্ছে কি আমরা কিন্তু 1 কিপ মুভিং লোডের জন্য পেলাম। তাহলে এখন আমরা যদি 3 নাম্বার হুইলে রিয়েলি যে লোডটা কাজ করে, 3 নাম্বার হুইলে 80 কিপ, 1 এবং 2 হচ্ছে 20 কিপ। ওকে, 3 নাম্বার হুইলে এক্স্যাক্টলি 80 কিপ লোডের জন্য যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখন যদি 80 গুণ করে দেই তাহলে আমরা এক্স্যাক্টলি এই ভার্টিক্যাল ডিস্টেন্স, আসল যে ভার্টিক্যাল ডিস্টেন্সের ভ্যালু সেটা আমরা পেয়ে যাব। ওকে, তো একইভাবে আমরা 2 নম্বরের ক্ষেত্রে কি করব, 15/20 ইনটু কি হবে, এ পয়েন্ট থেকে ভার্টিক্যাল এই 2 নাম্বার হুইলের মধ্যকার ডিস্টেন্স, দ্যাট মিন্স 4 ফিট ইনটু 2 নাম্বার হুইলের আসল লোড, এর মানে হচ্ছে 20 কে। ওকে, তাহলে আমরা এই ডিস্টেন্সটাও পেয়ে যাবো, এই ভার্টিক্যাল ডিস্টেন্সটাও পেয়ে যাবো। আর 1 নাম্বার হুইল যেহেতু এক্স্যাক্টলি এই পয়েন্টে আছে তাহলে 1 নাম্বার হুইলের জন্য আমরা একইভাবে বলতে পারি 15 ডিভাইডেড বাই 20 হবে ইনটু ডিস্টেন্স হচ্ছে 0 ইনটু লোড হচ্ছে 20 কে। তাহলে আমরা যদি এটা সামারাইজ করি এরকম দাঁড়ায় যে 15/20 কমন নিয়ে ফেলছি, 1 এবং 2 নাম্বার হুইলে হচ্ছে 20 কিপ লোড কাজ করছে, লোড কমন নিয়ে আমরা ডিস্টেন্স যোগ করছি। তো 1 নাম্বার হুইলের এ পয়েন্ট থেকে ডিস্টেন্স 0, 2 নাম্বার হুইলের এ পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 4 ফিট প্লাস 3 নাম্বার হুইলের লোড ছিল 80 কিপ ইনটু এ পয়েন্ট থেকে তার ডিস্টেন্স হচ্ছে 14 ফিট। তাহলে এরকম করলে আমরা ফাইনালি এক্সেল লোডের জন্য কত মোমেন্ট আসছে পেয়ে যাব। ওকে, তারপর আমরা যদি যেহেতু এক্সেল লোডটা এরকম একটা কিছু, দুইটা হুইল লোডের কম্বিনেশনে এক্সেল লোডটা তৈরি, তাহলে আমরা যদি এই মোমেন্টকে ডিভাইডেড বাই 2 করি তাহলে আমরা হুইল লোডের জন্য আমাদের ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু কত আসবে পেয়ে যাব। তো এইভাবে আমরা কোন একটা পার্টিকুলার পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট ফর দ্য মুভিং লোড বের করতে পারি। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।